চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা যখন বলি ওরা কি জানোয়ার, আল্লাহ বলছেন না, বাল হুম আদম, এরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। তাহলে যেহেতু এটা আপনার অর্জন করার বিষয় নয়, এটা আল্লাহ তাবারক তাআলা আপনাকে দিয়েছেন, উপলব্ধির মাধ্যমে, জ্ঞান আহরণের মাধ্যমে সেই জ্ঞান হয় বৈষয়িক, না হয় আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে দেয়া জ্ঞান, ওহীভিত্তিক যে জ্ঞান। এই দুইটা জ্ঞানের মাধ্যমে মানুষ শিক্ষিত হয়। যারা আমাদের দেশে বৈষয়িক জ্ঞানে জ্ঞানী হন, তারা ঐশী জ্ঞানের আলোয় নিজেকে উদ্ভাসিত না করতে পারার কারণে তারা অনেক সময় পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। পিএইচডি হোল্ডার, মাস্টার্স পড়া, ইউনিভার্সিটির প্রফেসর, অথবা দেখা চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, ওনাদের দেখা গেছে জ্ঞানের পরিধি সীমাবদ্ধ হওয়ার কারণে, বৈষয়িক জ্ঞানে উনি জ্ঞানী হওয়ার কারণে দেখা যায় ওনার জ্ঞানের পরিধি সীমাবদ্ধ। কোনো একটা দেয়ালের মাঝে মনে হয় যেন আটকে গেছে, তিনি থমকে দাঁড়িয়ে যান, তিনি চমকে উঠেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে যান। তিনি তখন নিজের বিবেকতাড়িত বিবেচনায় আর তার পথ চলা সহজ হয়ে ওঠে না। যেখানে তার বৈষয়িক জ্ঞানের সীমা শেষ, সেখানে তার থমকে যাওয়া ছাড়া, থেমে যাওয়া ছাড়া আর উপায় থাকে না। কিন্তু এই জ্ঞানটা যখন ঐশী জ্ঞানে আপনি আলোকিত হবেন, ঐশী জ্ঞান যখন আপনি অর্জন করবেন, যেখানে আপনার বৈষয়িক জ্ঞান আপনাকে থামিয়ে দেয়, সেখান থেকে আপনার পথ চলা শুরু করে দেয়। বিশ্বের যেখানে শেষ, মনে হয় যেন মহান রবের জ্ঞান সেখান থেকে শুরু। সুতরাং আপনাকে ওই জ্ঞানের আলোয় যখন আপনি আলোকিত হবেন, আপনি যখন উদ্ভাসিত হবেন, যেমন করে রবিউল বলেছেন যে আমরা হয়তো 50 জন 50 লাখের উপরে ক্ষমতা রাখতে চাই। আমি বলি একেবারেই ঠনকু চিন্তা, একেবারেই ছোট্ট চিন্তা। 50 জনকে 50 কোটি নয়, গোটা পৃথিবীর মানুষের উপরে আঙ্গুল হেলনে পরিচালনা করতে পারে সেই যোগ্যতা চাই, সেই যোগ্যতা চাই। গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেবে, অবাক বিশ্ব গোটা পৃথিবী তাকিয়ে দেখবে। এই জন্য বাংলাদেশের অজপাড়া গায়ে জন্ম নেওয়া, ধুলো বালুর মাঝে গড়ে ওঠা, বেড়ে ওঠা, এজন্য গাছের ছায়ায় ঘুমিয়ে পড়া, এজন্য সুবিধা বঞ্চিত একটা জনপদের মানুষ আজকে বিশ্বের বুকে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে শিখেছে, মাথা উঁচু করে নিজে দাঁড়িয়েছে, আপামর জনতা সহ গোটা দেশকে বিশ্বের বুকে আলোকোজ্জ্বল একটা নামে পরিণত করেছে। আমার দেশে স্লোগান আছে, বাস্তবতা কম। আমার দেশে স্লোগানে মানুষ মুখরিত হয়, স্লোগানে মানুষ আন্দোলিত হয়, কিন্তু নিজে অন্ধকার কালিমায় সেই স্লোগানের উল্টা পিঠে অবস্থান করে। এই জন্যে আমার দেশে যখনই সেই 1971 সালে আমার দেশ যখন স্বাধীন হয়েছে, তার আগে 23 বছর ছিল পাকিস্তানের অধীনে, তার আগে 200 বছর, 190 বছর, 1757 থেকে পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা যখন ক্ষমতার মসনদে আরোহণ করেছে, আমার সকল বিবেকগুলো যখন তারা ভূতের নিচে চাপা দিয়ে ফেলেছে, আমার মানবতাকে যারা যখন কুকুরের মতো, একেবারে পশু পাখির মতো যত্রে চাই ইচ্ছে মতো ব্যবহার করেছে, ঠিক তখন 1757 থেকে 1947 পর্যন্ত ওরা নির্বিচারে মানুষগুলোর উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, শিক্ষা থেকে বঞ্চিত করেছে, সুযোগ থেকে তারা মাহরুম করেছে। 1947 সালের 14 আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজ লাট বাহাদুরেরা যখন বিদায় হয়েছে, পরিকল্পিতভাবে তখন হিন্দু সম্প্রদায় ভারত উপমহাদেশে শিক্ষার আলোয় বৈষয়িক জ্ঞানে তারা উন্নতির চরম শিখরে আরোহণ করেছিল। আমার বাংলার মায়ের সন্তানেরা, বিশেষ করে বাংলার মুসলিম জনপদ, ওরা তখন ফতুয়ার কবলে পড়ে গিয়েছে একদম কম জ্ঞানী আলেমদের ফতুয়ার নিচে। সেদিন ওলামায়ে কেরাম ফতুয়া দিয়েছিলেন ইংরেজি শিক্ষা করা হারাম। সে শিক্ষার কারণে ইংরেজি থেকে আমার বাংলা মায়ের দামাত ছেলেরা, বিশেষ করে মুসলিম সন্তানেরা, ওরা ইংরেজি শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে।
সেই ভারতীয় উপমহাদেশে যারা লাট বাহাদুর ছিলেন, যারা শাসন ক্ষমতায় ছিলেন, সেই ইংরেজদের সাথে তাদের কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে। না ওদের কথা বুঝতে পেরেছে, না আমাদের কথা বোঝাতে পেরেছে। এই বিশাল যুজন মাইল পার্থক্যের কারণে আমরা তখন হয়ে গেছি একেবারে তৃতীয় শ্রেণীর মানুষ। আমরা হয়ে গেছি সুবিধা বঞ্চিত মানুষ। সরকারি চাকরিগুলো আমাদের হাতের ছোঁয়ার বাইরে চলে গেছে। আমরা বক্তব্য, আমরা টোল, আর আমরা একেবারে প্রাইমারি ইনস্টিটিউশনের শিক্ষার মাঝেই নিজেকে আবর্তিত করতে পেরে গর্ববোধ করেছি। ইংরেজদের সংস্কৃতির স্বাদ থেকে আমরা অনেকটা দূরে সরে আছি। আমরা আমাদের নিজস্ব ঐতিহ্য স্বকীয়তা বজায় রেখে চলতে পেরেছি। সেদিন তৃপ্তির ঢেকুর ফেলেছে ওলামায়ে কেরাম এই ভেবে যে অন্তত ইংরেজদের সাথে মিশা লাগেনি। কিন্তু কতটুকু ক্ষতি হয়ে গেছে, বিশ্ব আমাদেরকে কত দূরে সরিয়ে দিয়েছে, আমরা সেদিন বুঝতে পারিনি। সেদিন আমরা সেই পার্থক্যটুকু আন্দাজ করতে পারিনি। সেদিন সেই পার্থক্যটুকুর কারণে আমার মুসলিম উম্মা, বিশেষ করে বাংলা জনপদে মানুষগুলো একেবারেই পশ্চাৎপদ হয়ে যাচ্ছে। 1947 সালের 14 আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা যাওয়ার সময় যে কাজটুকুন ইংরেজদের মাথায় আসেনি, এসেছে তৎকালীন হিন্দুদের মাথায়। এজন্য তারা পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান মাঝ দিয়ে ভারতের কলকাতা ঢুকিয়ে দিয়েছে। এজন্যে আমরা বঞ্চিত ছিলাম। আমরা সরকারি চাকরি থেকে যখন পাকিস্তান নামক দেশ হয়েছে, জনপদ হয়েছে, তখনও আমরা মাঝে দিয়ে কলকাতা থাকার কারণে, মূল ভূখণ্ড থেকে আমরা দূরে সরে থাকার কারণে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত ছিলাম। বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে আমরা একদিন ঝাঁপিয়ে পড়েছিলাম 1971 সালে 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম এক অসম যুদ্ধে। আমরা আমাদের না ছিল আধুনিক অস্ত্রশস্ত্র, সামরিক জ্ঞান, তারপরও আমার দেশের মানুষ যার যা ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে আমরা এক অসম যুদ্ধের পরেও ঐকান্তিক প্রচেষ্টায় আল্লাহর মেহেরবানিতে স্বাধীন সার্বভৌম একটি দেশ পৃথিবীর মানচিত্রে নতুন করে আবার জায়গা করে নিল। দেশের নাম বাংলাদেশ। সবাই সে স্লোগান দিল, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এ যেন একটা স্লোগানের মাঝেই যেন আবর্তিত হলো, তার বিস্তার আর ঘটল না। আমরা সোনার বাংলা উপহার দিতে চেয়েছিল কেউ কেউ আমাদের, কেউ দিল রূপসী বাংলা, ডালে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, দুধে ভাতে বাঙালি, নানানভাবে বাঙালি নানান পরিচয় তুলে ধরা হলো। 2024 সালে এসে এবং আজকে 25-এর সূচনা লগ্নে আপনারা যারা জ্ঞানীজন, আপনারা যারা সুধীজন, আপনারা যারা বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছেন, আমাদের চাইতে আপনারা যারা ফেসিলিটি বেশি পাচ্ছেন, আমাদের চাইতে বিশ্বকে কাছ থেকে দেখেছেন। আমরা যখন ছিলাম অজপাড়া গায়ে আবর্তিত, আমরা যখন ছিলাম কুষ্টিয়ার কোনো একটা অজপাড়া গায়ে, সেই জায়গার একটা ইউনিভার্সিটির সেই একেবারে বদ্ধ আবদ্ধ একটা পরিবেশের মাঝে, আর আপনারা আজকে গ্লোবাল ভিলেজে আজকে গোটা বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যে গোটা বিশ্বের উন্নত রাষ্ট্রের সভ্যতাগুলোকে আপনারা বিনিময় করতে পারছেন। আপনারা নিজের সভ্যতাকে তাদের মাঝে দিতে পারছেন, ওদের সভ্যতা নিজেরা গ্রহণ করতে পারছেন যাচাই বাছাইয়ের মাধ্যমে। কিন্তু গত 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে এই সুবিধা থেকে বঞ্চিত ছিল বাংলার সকল মানুষ। ব্যক্তিগতভাবে আমিও তখন স্বপ্নও দেখিনি, ভেবেও দেখিনি যে ইসলামী বিশ্ববিদ্যালয় এই মালয়েশিয়ায় এসে এইরকম একটা সুন্দর পরিবেশে সৌরভ্য প্রাসাদে বসে, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে, আনন্দঘন পরিবেশে আমরা কথা শুনতে পারি। আমরা ইচ্ছে করলেই অন্য দেশের কোনো এক প্রফেসরের লেকচার নিতে পারি, ইচ্ছে করলেই বিশ্ববিখ্যাত লাইব্রেরিতে আমরা ইচ্ছে করলেই গবেষণা করতে পারি। এটা আমাদের ছিল স্বপ্নের মতো। ঘুমের মাঝে স্বপ্ন দেখে আবার ঘুম থেকে জেগে যেমন বাস্তবতায় ফিরে আসতে হয়, আমাদের কাছেও ছিল এগুলো স্বপ্নের মতো। কিন্তু আপনাদের জন্য দ্বার অবারিত, আপনাদের জন্য আজকে গোটা বিশ্বের দ্বার উন্মুক্ত। একে তো সোশ্যাল মিডিয়া, আর তারপরে আবার এই উন্নত বিশ্বে আপনাদের জন্য চলে যাওয়ার এক সুবর্ণ সুযোগ। কিন্তু সেই পাকিস্তান আমলে যখন আমরা বঞ্চিত মানুষের স্বীকারোক্তি দিয়ে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, অসম যুদ্ধে, তার আগে কলকাতাকে মাঝি দিয়ে ঢুকিয়ে দিয়ে আমার শিক্ষা সংস্কৃতি, আমার অর্থনৈতিক ভারসাম্য সকল কিছু থেকে পূর্ব বাংলাকে পশ্চিম পাকিস্তান থেকে নিচু, একেবারে অধরা, তারপরে আপনার কি বলে
আপনার যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, যাদেরকে তোরা তুচ্ছ তাচ্ছিল্যের জায়গায় নিয়ে গেছে, যেন পরিশ্রমের কাজগুলো আমাদেরকে দিয়ে করিয়ে, আমাদেরকে দিয়ে উৎপাদন করিয়ে আমাদের সুন্দর সুগন্ধিযুক্ত চালগুলো চলে যেত পাকিস্তানের ডাইনিং টেবিলে, আমাদের আদমজির ঝুট মেলে নরম কার্পেট বিছানো হতো, ওগুলো চলে যেত পাকিস্তানের এলিট পার্সন যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমরা বঞ্চনার স্বীকারোক্তি দিলাম। আমাদের চন্দ্রগুলা পেপার মেলের কাগজগুলো করাচি দিয়ে ঘুরে এসে 4 আনার কাগজ 8 আনা দরে বিক্রি হতো, আমরা সেইভাবে বঞ্চিত ছিলাম। সকল বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আব্রুর বিনিময়ে স্বাধীন সার্বভৌম যে বাংলা পেলাম। কিন্তু কাঙ্ক্ষিত অর্থে সে স্বাধীনতা কোথায়? যে স্বাধীনতার জন্য জীবন দিল মানুষ, সে তার স্বাধীনতার জন্য মায়ের ইজ্জত আব্রু হারিয়ে দিল, কিন্তু কাঙ্ক্ষিত অর্থে সেই স্বাধীনতার স্বাদ আমরা আজও পাইনি। আজও আমার দেশের ছড়াকার ছড়া রচনা করে এমন করে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা। এ তো আজব স্বাধীনতাই। এখানে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই, এখানে নিজেদের চেতনাকে শানিত করার মতো সুযোগ নেই, এখানে আমার চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিতে পারে সেই ধরনের শাসক শ্রেণী নেই। আমাকে বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে স্বাভাবিক মৃত্যু থেকে বঞ্চিত করে অস্বাভাবিক মৃত্যুর জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবনের প্রতিটি জনপদের মানুষ অপেক্ষায় থাকে কখন তার মৃত্যুর করে হারিয়ে যেতে হবে, কখন হায়না সেই আপনার ছবলে আমার মায়ের ইজ্জত আব্রু ছিনিয়ে নেওয়া হবে, কখন ছোট্ট শিশুটা যার খেলার বয়স এখনো শেষ হয়ে যায়নি সে কখন ধর্ষিতা হবে কোন একটা নরপশুর মাধ্যমে। এই যে মনে অসভ্য সে আয়ামে জাহিলিয়ার চেয়ে আরো নিকৃষ্ট একটা সমাজ। এই জনপদ থেকে আপনারা উঠে এসেছেন এই উন্নত স্বপ্ন নিয়ে, গোটা বাংলাদেশকে জাগিয়ে দেওয়ার জন্যে নিজেরা জেগে উঠবেন, জাগিয়ে দেবেন। অন্ধকার জনপদে আলোর মশাল নিয়ে দৃঢ় অথচ ধীরে, আমি 2টা শব্দ ইউজ করেছি এখানে, ধীরে অথচ দৃঢ়, যেখানে পা ফেলবেন ওখান থেকে যেন পেছনে সরে আসা না লাগে, কোনো বাতিল শক্তি, কোনো আয়ামে জাহিলিয়া, কোনো ক্ষমতাবান, কোনো দল গোষ্ঠী আপনাদের পা যেন সরিয়ে দিতে না পারে। ধীরে ধীরে দৃঢ় পদক্ষেপে আমার বাংলাকে কাঙ্ক্ষিত মানে নিয়ে যাবেন। এই স্বপ্ন আমরা বাংলাদেশের মানুষ যারা আজও যারা বয়সের ভারে একেবারে নজর হয়ে যায়নি, এখনো যাদের স্বপ্ন দেখার সামর্থ্য আছে, আমরা সেই স্বপ্ন দেখি, আমরা আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখি। এখানে যারা মানুষজন আছে আমি মনে করি এটাই আমার একটা বাংলাদেশ, এটাই যেন একটা বাংলাদেশ মালয়েশিয়ার বুকে। আপনারা যদি জেগে উঠেন গোটা বাংলাদেশ জেগে উঠবে, আপনারা যদি গর্জে উঠেন ঘুমন্ত মানুষগুলো আর মোর ভেঙে ওরা জেগে উঠবে। যেমন করে কবি ফজলুল অনেক আগে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তার, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা, দুয়ারে তোমার 7 সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। জাগাতে চেয়েছেন কবি ফজলুল, জাগাতে চেয়েছেন কবি নজরুল, জাগাতে চেয়েছেন ইসলামী চিন্তাবিদেরা, জাগাতে চেয়েছেন ঐতিহাসিক দার্শনিকেরা, জাগাতে চেয়েছেন মুফাসসির কোরআন যারা, মুহাদ্দিসিনে আযম যারা, জাগাতে চেয়েছেন মুফতি যারা, সকল জনপদ থেকে সকল সুকুমার বৃত্তি লালন করা মানুষগুলো বাংলাদেশের ঘুরে পড়া সমাজ থেকে একটা শক্ত সবল বাংলাদেশ বিনির্মাণের জন্য জাগাতে চেয়েছেন, শক্ত করে জাগাতে চেয়েছেন, এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন। কিন্তু আমরা বারবার জাগাতে গিয়েও ব্যর্থ মনোরথে ফিরে এসেছি। যেমন করে শুকনা মৌসুমে সেই দ্রুত বেগে বয়ে যাওয়া নদীর মাঝে চর জেগে ওঠে, তেমন করে আমরা বারবার জেগে উঠতে চাই। আমরা 71-এর স্বপ্ন দেখে যেমন করে জীবন দিয়েছিলাম, আমরা যেমন করে 90-এ বড় অভ্যুত্থানে আবার নতুন বাংলা সাজাতে চেয়েছিলাম, আমরা যেমন করে 24-এ আবার 5ই আগস্টের সেই রক্তিম সূর্যটাকে আমরা পকেটে পুড়তে চেয়েছিলাম, সব যেন আজকে আস্তে আস্তে ডেস্ট্রয় হয়ে যায়, সব যেন হারিয়ে যায়। আজকে ইতিহাসের অতল গভীরে আজকে যেন আবু সাইদ যেন সেই জান্নাতে বসে বসে আমাদের জন্য যেন রুদন করছে যে আমি কি এই জন্য জীবন দিয়েছিলাম, এজন্য কি বাংলাদেশের জন্য সিনা টান টান করে হাত উঁচু করে
তিনি এজন্য কি বুলেট নিয়েছিলেন বুকের মাঝে? এজন্যই কি এক বুক পিপাসা নিয়ে আমার মুগ্ধ পানি পানি বলে পিপাসার্ত মানুষগুলোর পিপাসা নিবারণ করতে চেয়েছিলেন? সবই যেন বৃথা, সব স্বপ্নই যেন ঘুম ভাঙার পরে স্বপ্ন যেমন স্বপ্নই রয়ে যায়, স্বপ্ন যেমন অধরাই রয়ে যায়, আমাদের জীবনটাও যেন তেমন করে হারিয়ে যেতে চায়। আসুন, আমরা যারা বাংলায় কথা বলি, আমরা যারা স্বপ্ন দেখি, আমরা যারা গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আপনি কি ভাবতে পেরেছেন আপনার মা আপনাকে এখানে দিয়ে খুব শান্তিতে আছেন? আপনি মনে করেছেন নির্ঘুম রাত তার কাটে না? আপনি কি মনে করেছেন তার অশ্রু এমনিতেই থেমে গেছে? আপনার মা নিশ্চয়ই এখনো অশ্রু ফেলে অপেক্ষা করেন ছেলে তার বিশ্ববিখ্যাত কোনো একজন দার্শনিক হয়ে, কোনো একজন ঐতিহাসিক হয়ে, কোনো একজন জ্ঞানী মানুষ হয়ে মায়ের মুখ উজ্জ্বল করে সে ফিরে আসবে। সে অপেক্ষায় মায়ের দিন আর রাত কাটাচ্ছে সে অবিরত। তিনি সুন্দর করে মা স্বপ্ন দেখে তার সন্তানকে নিয়ে, অর্থাৎ আপনাকে নিয়ে, আপনাকে পাঠিয়ে মা নির্ঘুম রাত কাটান না। আপনাকে এই দূর প্রবাসে পাঠিয়ে দিয়ে বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলেন না। অপেক্ষায় থাকেন আমার ছেলে নিশ্চয়ই অনেক বড় হবে, অনেক বড় হবে, মাথা উঁচু করে দাঁড়াবেন, আকাশ ছুঁই হবে তার মাথা। সেই স্বপ্ন দেখেন প্রতিটি মা, প্রতিটি বাবা। সুতরাং চাওয়া পাওয়ায় পূর্ণতা দিতে গিয়ে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আমরা যেহেতু সবাই রাখাল, সবাই যেহেতু জবাবদিহিতার একটা কান খড়ে আমাকে দাঁড় করাতে দাঁড়িয়ে যেতে হবে, সুতরাং সবাই যেহেতু এই জবাবদিহিতার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। রাখাল যেমন হিসেব দিতে হয় সন্ধ্যার পরে, আমরাও যেমন হিসেব দিতে হবে জীবন সায়ান্নে সেই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে। আসুন সবাই মিলে প্রস্তুতি নেই। এই বিশ্বকে সাজানোর আগে নিজেকে আগে সাজিয়ে নেই। একদিন হয়তো যে মা তার ফুল গাছটুকু বপন করেছিল খুব স্বপ্ন নিয়ে, যে বৃষ্টি বপন করেছিল, একদিন হয়তো দুটো পাতা নিয়ে দাঁড়িয়ে যাবে, অঙ্কুরিত হবে। একদিন তার শাখা প্রশাখা মেলে একদিন বিরাট মহিরুহে পরিণত হবে সেই গাছটা। এমন করে মালি যেমন বীজ পুঁতে দেয়, মা আর বাবা সন্তানকে ঠিক তেমন করেই বীজ পুঁতে দেয়। সন্তান একদিন তার দুটো ডানা মেলে দাঁড়িয়ে যাবে, আস্তে আস্তে শাখা প্রশাখায় জ্ঞানের বিভিন্ন স্তরে আরোহণ করে, বিভিন্ন পর্যায় থেকে জ্ঞান অর্জন করে সে একদিন মুখ উজ্জ্বল করা সন্তান হবে। এই স্বপ্ন দেখে দেখে যখন গাছগুলো বড় হয়, একদিন যখন গাছে কলি আসে, কলি যখন ফুটন্ত ফুলে পরিণত হয়, অনেক সময় দেখা যায় মালি তখন হারিয়ে যায়। যে মালি বীজ বপন করেছিল, যে মালি অঙ্কুরিতে দেখেছিল সেই বীজ থেকে, যে মালি দেখেছিল ছোট্ট গাছ হয়েছে, সে গাছ মহির হয়ে পরিণত হয়েছে, গাছে কলি এসেছে, ফুল ফুটবে, তখন মালি হারিয়ে যায়। এমনই তো হয়, সন্তান যখন ফুলে ফলে সুশোভিত হয়, তখন ওই মালি আব্বা আর আম্মা হারিয়ে যায়। হারিয়ে গেলেও যেন তারা প্রশান্তি পায় কবরে, এমন জিন্দেগি করে